তন্ন তন্ন করে খোঁজা সত্ত্বেও ঘটনাস্থল থেকে রাজশেখর গাঙ্গুলির লাশ উদ্ধার করতে পারল না ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা দেবলীনা গুন্ডাদেরকে বলতে থাকে যে কোনো মতেই যাতে ইন্দ্রাণী গাঙ্গুলি সেই রাজশেখর গাঙ্গুলির নাগাল না পায় সেই ব্যবস্থা করতে হবে, যে কোনো মূল্যেই হোক না কেন রাজশেখর গাঙ্গুলিকে সেখান থেকে সরিয়ে এমন করে ঘুম ঘরে নিয়ে রেখে দাও এবং তার পরবর্তীতে একটা লাশ সেখানে ফেলে রেখে যাও, যাতে করে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এটা জানতে পারে যে তার স্বামী এই পৃথিবীতে বেঁচে নেওয়ার অন্যদিকে রাজশেখর গাঙ্গুলিকে জিম্মি করে রেখে রাজশেখর গাঙ্গুলির কাছ থেকে সমস্ত প্রপার্টি আমাদের নিজেদের নামে ট্রান্সফার করে নিতে হবে এবং সেটা যাতে কোনো রকম কোনো ভুলচুক না হয়। গো ফাস্ট। ঠিক সেই সময় একদিকে যখন কিনা অনুশ্রী পাগলামো শুরু করে দেয় এবং সেখানেই দেবলীনার এক পর্যায়ে যখন কিনা সেখান থেকে পালিয়ে যায়, ঠিক তারপর মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে দীপালি এক্ষুনি ডক্টরকে কল করো। আমার কোনো মতেই মনে হয় না যে আদৌ আর আমরা অনুশ্রীকে এই বাড়িতে রাখতে পারবো, কারণ অনুশ্রী এখন এই বাড়িতে টিকে থাকলে তাহলে আমরা টিকতে পারবো না। তার কারণ অনুশ্রী যে পরিমাণে এখন পাগলামো শুরু করে দিয়েছে, যে পরিমাণে হাইপার হচ্ছে, এতটা উত্তেজনা ওর জন্য যেমন ঠিক না, ঠিক তেমনি ও উত্তেজিত হয়ে যদি আমাদেরকে কিছু করে ফেলে তখন আমরা কী করবো বলো তো। এমনিতেই দিদি বাড়িতে নিই এবং কতবারই আমরা ডক্টরকে এরকম করে ডেকে ডেকে এনে অনুশ্রীকে সুস্থ করার ব্যবস্থা করবো বলো তো। ওকে যতক্ষণ ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখবে ততক্ষণ ও শান্ত থাকবে, তার পরবর্তীতেও হাইপার হয়ে যাবে। কিন্তু এরই মাঝখানে কী হলো সেটাই তো বুঝতে পারছি না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই এক পর্যায়ে ডক্টর যখন সেখানে চলে আসে এবং ডক্টর চলে আসা মাত্র ডক্টর যখন বলতে থাকে যে ও মাই গড, সিচুয়েশন একদমই আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। এবারে কোনো মতে আমার মনে হয় না যে অনুশ্রীকে বাড়িতে রেখে আমরা আদৌ তার কোনো রকম কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারবো। আমার তো মনে হয় যে যত শীঘ্রই সম্ভব তাকে আমাদের মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করানোটা প্রয়োজন। তার কারণ উনি যদি আমাদের অবজারভেশনে থাকে সেখানে তাহলে ওনার ট্রিটমেন্টটা বেটার হবে এবং তার পাশাপাশি উনি খুব শীঘ্রই রিকভার করে উঠবে। কিন্তু ওনাকে যদি মেন্টাল অ্যাসাইলামে না নেওয়া হয় তাহলে কিন্তু উনি খুব শীঘ্রই রিকভার করবে না এবং ওনার মনের মধ্যে যে ভয়টা বসে গিয়েছে এবং উনি যে পরিমাণে ডিপ্রেশনে ভুগছে, এই সমস্ত কিছু কাটিয়ে না উঠতে পারলে যে কোনো সময় যে কোনো সাংঘাতিক কিছু ঘটনা ঘটে যেতে পারে ওনার সঙ্গে। এবার আপনারাই বলুন কী করবো। ঠিক সেই সময় এক পর্যায়ে মীনাক্ষী যখন বারবার করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ফোন করতে থাকে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো মতে ফোনে এক পর্যায়ে না রেসপন্স করা মাত্র ঈশানকে ফোন দেওয়া সত্ত্বেও ঈশানও কোনো মতে কোনো রেসপন্স না করাতে এক পর্যায়ে মীনাক্ষী যখন নিঃসিদ্ধান্তেই ডক্টরকে কনফার্ম করে বলতে থাকে যে ডক্টর আপনারা যে কোনো উপায় হোক না কেন এই পাগলটাকে নিয়ে আপনারা মেন্টাল অ্যাসাইলামে চলে যান, সেখানে যা ট্রিটমেন্ট করার অনুশ্রী করুন। বাদ বাকিতে পরবর্তীতে যখন ঈশান বাড়ি ফিরে আসবে তখন আমি ঈশানকে বলে দেবো আপনার সঙ্গে কনসাল্ট করে নিতে, কারণ এই পাগলকে এখানে রাখলে কোনো মতে আমরা সুস্থ সবলভাবে থাকতে পারবো না। ঠিক সেই সময় দীপালি বলতে থাকে যে ছোটো ম্যাডাম আপনি যে কথাগুলো বলছেন সেটাকে আদৌ আপনি বুঝে শুনে বলছেন? তার কারণ ম্যাডামকে না জিজ্ঞেস করে যদি একবার অনুশ্রী ম্যাডামকে আমরা মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দিই, তার পরবর্তীতে সে তো কুরুক্ষেত্রম লাগিয়ে দেবে এবং তার থেকে বড় কথা ঈশান বাবা কী ভাববে বলুন তো। আমরা অনুশ্রীকে বরঞ্চ আজকে বাড়িতে রাখার চেষ্টা করি, তার পরবর্তীতে যা হওয়ার হবে। ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে থাকে যে আচ্ছা দীপালি তোমার প্রবলেমটা কী বলো তো। আমি যেখানে কিনা এখন বর্তমানে এই বাড়ির মালকিন এবং তার থেকে বড় কথা সমস্ত কিছু তদারকি করার দায়িত্ব যখন দিদি আমার কাছে তুলে দিয়ে গিয়েছে, তাহলে এখন অনুশ্রীর জন্য যেটা ভালো হবে সেই সিদ্ধান্তটা আমি নিব একান্ত এবং আমার মনে হচ্ছে যে অনুশ্রীকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানোটাই বেস্ট ডিসিশন এবং সেটাই হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।